এক স্থান থেকে অন্য স্থানে নদীর প্রবাহ বিষয়টি শুনতে অনেক ইজি মনে হলেও এর পেছনে রয়েছে অনেক স্টাডি। এটি বুঝলেই আপনি বুঝতে পারবেন যে নদীর গতিপথ কেন সোজা না হয়ে বাঁকা হয় সাপের মতো, কেন এর গতিপথ পরিবর্তন হয়, কেন নদী ভাঙন হয়। এই বিষয়গুলি মূলত আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি নদীর গতিপথ বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি জানা আমাদের জন্য জরুরি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই জরুরি। কেননা বর্তমানে প্রত্যেকটি আধুনিক সভ্যতা মূলত নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে। নদীর ধারে গড়ে উঠে অনেক নতুন আধুনিক সভ্যতা, যার জন্য নদীর প্রবাহ স্টাডি করা অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে মূলত আমাদের এই নদীর প্রবাহ নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি নদীর পতিতস্থল হচ্ছে বঙ্গোপসাগর এবং এই নদীগুলোর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের বরফগুলি গলে পানিতে পরিণত হয় এবং সেগুলো বয়ে বয়ে আমাদের নদীতে চলে আসে। এখন এই নদীতে পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বৃষ্টির পানি এবং ভূগর্ভস্থ পানি। বৃষ্টির পানি আমরা সহজে দেখতে পাই, যা আমরা সাধারণভাবে অনুভব করতে পারি। এখন এই বৃষ্টির পানি যখন পড়ে তখন কোনো একটিভাবে সেগুলো জমা হয় এবং সেটি পানির উচ্চতা বাড়িয়ে দেয়। ভূগর্ভস্থ পানি হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাকুইফারের মধ্যে যে বালি থাকে, বালির মধ্যে পানি জমা হতে পারে এবং সেই অ্যাকুইফারের মধ্যে বিদ্যমান যে পানি, এটিকে মূলত ভূগর্ভস্থ পানি হিসেবে বিবেচনা করা হয়। এখন শীতকাল হোক বা বর্ষাকাল, যে কোনো সময়ে নদী তার আপন গতিতে চলে থাকে। নদী সাধারণভাবে বয়ে যায় এবং নদী বয়ে গেলে সেটি কীভাবে বয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে বলা হয় যে নদীটি বয়ে যাওয়ার ফলে কোথাও পলি মাটি জমা হয়ে চর উঠবে কি না, আবার কোথায় নদী ভাঙন হচ্ছে। 1955 সালে সায়েন্টিস্ট ইমোরি পলি এবং পানির মধ্যে সূত্র প্রদান করেন, যেটি বর্তমানে প্রায় প্রত্যেকেই অনুসরণ করে আছে। এটি হচ্ছে সেই বিখ্যাত সূত্র। এখানে কি হচ্ছে, দি সেডিমেন্ট ডিসচার্জ এবং ডি হচ্ছে দি সেডিমেন্ট ডায়ামিটার এবং কি হচ্ছে দ্য ওয়াটার ডিসচার্জ এবং এস হচ্ছে স্লোপ বা ঢেল। এখানে প্রত্যেক জিনিসের নির্দিষ্ট ভ্যালু বা মান রয়েছে এবং এখানে বলা হয়েছে QWS ইন্টু ডট এবং QWD, অর্থাৎ পলির যে আকার এবং এর যে চার্জ সেটির গুণফল এবং পানির যে আকার এবং এর যে স্লোপ সেটা অবশ্যই সমান হবে। এখন আমাদের ইকুয়েশনে কে এর পরিবর্তে যদি 1 লেখা হয় তবে আমরা অলওয়েজ দেখতে পারি যে QS.D ইজ ইকুয়ালস টু QW.S, অর্থাৎ পানিতে অবস্থাকে সাম্য অবস্থাকে বোঝাচ্ছে। এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন কিছু মান নেওয়া যাক যেগুলো অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড সমান হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে অবশ্যই একটি নদীর সাম্য অবস্থায় রয়েছে, কিন্তু এখানে কোনো একটির মান যদি পরিবর্তন হয় তখন সে নদীর সাম্য অবস্থায় আর থাকবে না, নদীটা অবশ্যই সাম্য অবস্থায় যেতে চাইবে। এখন এখানে ভেরিয়েন্ট যদি 6 এর পরিবর্তে 8 লেখা হতো তখন কিন্তু অবশ্যই 16 ইজ নট ইকুয়ালস টু 12, অর্থাৎ এখানে অবশ্যই রাইট হ্যান্ড সাইডে কোনো একটি ভ্যারিয়েন্টের পরিবর্তন হতে হবে, যাতে আমরা লিখতে পারি 16 ইজ ইকুয়ালস টু 16। তাই কোনো একটা নদীতে যখন তার পলি প্রবাহের পরিমাণটা বেড়ে অথবা কমে যায় সেটি সাম্য অবস্থায় যেতে চায়, তাই মূলত নদীর এই প্রবাহের পরিবর্তন দেখতে পাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পরের সমান হওয়ার চেষ্টা করছে এবং এখানে যদি লেফট হ্যান্ড সাইডে বেড়ে যায় অর্থাৎ পলির পরিমাণ বেড়ে যায়, সেখানে অবশ্যই আমাদের QS.D এর ভ্যালু বেড়ে যাবে এবং পানি সেটি সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে। এবং রাইট হ্যান্ড সাইড যদি বেড়ে যায় অর্থাৎ নদীতে যদি পানি প্রবাহের ভ্যালুটা বেড়ে যায় তখন সেখানে স্বাভাবিকভাবে নদী ভাঙন দেখা যাবে এবং সেখানে অত্যন্ত পরিমাণে পলি উৎপন্ন হবে এবং সেটি সাম্য অবস্থায় যাওয়ার চেষ্টা করবে। মূলত এই বিষয়টি সবচেয়ে ভালো বোঝা যায় যখন ভারী বর্ষণ হয়। ভারী বর্ষণের ফলে আমাদের যে রাইট হ্যান্ড সাইড সেটি বেড়ে যায় এবং সেখানে নদী ভাঙন দেখা যায়। নদী ভাঙনের ফলে নদীতে প্রচুর পরিমাণে পলি উৎপন্ন হয় এবং একটি নদী যখন উপর থেকে খুবই দ্রুত গতিতে নিচে পড়তে থাকে তখন দেখা যায় যে সেখানে স্রোতটা আমরা অনেক বেশি দেখতে পাই এবং এই নদী যখন স্রোত বেশি থাকে তখন আমরা ইজিলি বলতে পারি যে QW.S যে সলিউশনটা ছিল সেটি আমাদেরটা বেড়ে যায়, যার কারণে মূলত এই নদীগুলোর এই দিক পরিবর্তন হয়। আর মূলত নদীর যে পানির প্রবাহর যে ধারা সেটি কোনো সময় এক থাকে না, কখনো কখনো আমাদের এপাশে লেফট হ্যান্ড সাইড এবং কখনো কখনো রাইট হ্যান্ড সাইড যে কোনো একটি বেড়ে যায়, যার কারণে নদী আঁকাবাঁকা হয়ে থাকে। এখন আমাদের যে সূত্রটি আছে যেটি ইলাউরি প্রদান করেন, সেই সূত্রটি যদি আমরা স্লোপ অর্থাৎ ঢালকে বিশ্লেষণ করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে একটা নদী কেন সাপের মতো আঁকাবাঁকা হয়ে যায়, কেন নদীটা সোজাভাবে চলাফেরা করে না, কেনই বা এখানে আমাদের সর্বদা পলি অথবা পানির যে গতিধারা পরিবর্তন হয়।
এখন আমরা যদি নদীর ঢালের পরিবর্তন অর্থাৎ স্লোপ নিয়ে কথা বলি, তবে নদীর উচ্চতা অর্থাৎ উৎপত্তি স্থল হতে পতিত স্থলের যে দৈর্ঘ্য সেটুকু এবং একটি নদীর সম্পূর্ণ দৈর্ঘ্যের মধ্যে যে অনুপাত তাই হচ্ছে স্লোপ বা ঢাল। এখন নদীর যে উচ্চতা সেটি প্রায় সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটি প্রায় কোনো সময় পরিবর্তন হয় না। এখন নদীর যদি সবসময় যে উচ্চতা সেটি কনস্ট্যান্ট থাকে, তাহলে অবশ্যই নদীর দৈর্ঘ্যকে পরিবর্তন হতে হবে। তাহলেই নদীর স্লোপ বা ঢালের পরিবর্তন হবে। আর নদীর স্লোপ বা ঢালের যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা নদী আঁকাবাঁকা বা বক্রতা হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে নদী সেটি কেনই বা এরকম স্লোপ আকারে বা এর স্লোপ বা ঢাল সেটি কেনই বা পরিবর্তন হয়? কেননা একটি নদীতে যখন পলি উৎপন্ন হয় বা একটি নদী যখন এরকম আঁকাবাঁকা বা বক্র হয়ে যায়, তখন সেই নদীর মধ্যে সাম্য অবস্থায় আসার কারণে নদীর এক সাইডে পানির যে চাপ সেটি বেড়ে যায়। ফলে সেখানে দেখা যায় নদী ভাঙন সৃষ্টি হয় এবং সেখানে আমাদের QW.S অর্থাৎ পানির যে স্লোপ বা ঢাল সেটি বেড়ে যায় এবং অন্য পাশে নদীর যে প্রবাহ মাত্রা সেটি অলওয়েজ কম থাকে এবং সেখানে যেহেতু পানির যে প্রবাহ মাত্রা কম, সেখানে অবশ্যই চর উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। এভাবেই মূলত বক্র সৃষ্টি হয়ে থাকে, নদী ভাঙন হয়, নদী ধীরে ধীরে সাপের মতো এরকম আঁকাবাঁকা হয়ে যায় শুধুমাত্র নদীর স্লোপ বা ঢালের পরিবর্তনের কারণে। আর ঢালের পরিবর্তন হয় মূলত নদীর এই দৈর্ঘ্যের পরিবর্তন হওয়ার কারণে। এখন আপনি যদি খেয়াল করেন পৃথিবীর প্রায় প্রত্যেকটি নদী এরকম 1:6 অনুপাতে অর্থাৎ ফ্র্যাক্টালস। মাঝে মাঝে নদী প্রবাহ হতে হতে যে বক্র হয়, বক্রর যে কিছু অংশ সেটি মূল নদী থেকে বিভক্ত হয়ে যায় এবং এটাকে মূলত বলা হয় অক্সিস্ট ফ্র্যাক্টালস। অর্থাৎ একটা নদী যখন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, এটি বক্র হতে থাকে তার স্লোপের পরিবর্তনের কারণে। বক্র হতে হতে এইটি বক্র অংশটি প্রধান নদী থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা অংশটুকু একটি আলাদা নদীতে রূপান্তরিত হয়। এই অংশটুকে মূলত বলা হয় অক্স ফ্লো। এখন নদীর পাড়ে কোনো একটি অবকাঠামো তৈরি করার জন্য অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে স্টাডি করা দরকার। কেননা আমরা যদি অপরিকল্পিতভাবে এরকম একটা অবকাঠামো তৈরি করে ফেলি, তবে সেটি আমাদের সুবিধার পরিবর্তে এনে দিতে পারে অনেক অসুবিধা। নদীর যে প্রবাহর পরিবর্তন সেটি এই সূত্রটি ব্যতীত আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু বর্তমানে পরিবেশের জলবায়ু পরিবর্তনের কারণে এই বিষয়গুলি আরও অনেক গভীরভাবে বেড়ে যাচ্ছে। ক্লাইমেট রিফিউজি জনগোষ্ঠীর পিপলরা অনেক অসুবিধার মধ্যে জীবনযাপন করছেন। তাদের যে জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন সৃষ্টি হচ্ছে এবং তারা তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। তারা তাদের জীবন জীবিকার জন্য মূলত বিভিন্ন প্রকার শহরে পাড়ি জমাচ্ছে। বন্ধুরা, নদীসহ আরও অনেক আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।